সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাকে শুনতেছো? কেউ জয়েন করেছো? নুরমাদিনা মনে হয় জয়েন করেছো। কেমন আছো ভাইয়া? শোনা যাচ্ছে কিনা একটু বলবা। ওকে, শোনা যাচ্ছে, ভেরি গুড। আমরা তাহলে আলোচনায় চলে যাব। আমরা আহ, দেখো, এটা হচ্ছে ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। তোমাদের পঞ্চম অধ্যায়ের আহ, কিছু পার্ট একটা লেকচারে আলোচনা হয়েছে, এটা হচ্ছে বাকি অংশ। আমরা প্রথমেই 1965 সালের, আচ্ছা তার আগে বলে রাখি, এটা ইতিহাসের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য সেম টপিকের উপর ক্লাস, অর্থাৎ যারা ইতিহাসের স্টুডেন্ট আছো তোমাদের জন্য বলে রাখছি আজকের ক্লাসটা ইসলামের ইতিহাস এবং ইতিহাস উভয় স্টুডেন্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, 1965 সালে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা মূলত কাশ্মীর ইস্যুতে হয়েছিল, কাশ্মীরকে নিয়ে হয়েছিল। 1948 সালে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, 1948 সালে প্রথম পাক ভারত যুদ্ধে কাশ্মীরের 2/3 অংশ হচ্ছে ভারতের এবং 1/3 পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। এবং জাতিসংঘের কঠোর হুঁশিয়ারি, অর্থাৎ জাতিসংঘের হুঁশিয়ারি এবং সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন তখন অ্যালেক্সেই কোসেগিনি, এদের মধ্যস্থতার কারণে 17 দিনের মাথায় এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা শুরু হয়েছিল কাশ্মীর ইস্যুতে, এটা বন্ধ হয় যে চুক্তির মাধ্যমে। সেই চুক্তিটার নাম হচ্ছে তাশখন্দ চুক্তি। পরীক্ষায় এগুলো আসে এমসিকিউতে। কোন চুক্তির মাধ্যমে বন্ধ হয়? তাশখন্দ চুক্তি। ভারত পাকিস্তান যুদ্ধ হয় কত সালে? 1965। কি ইস্যুতে? কাশ্মীর ইস্যুতে। কার মধ্যস্থতা বন্ধ হয়? সোভিয়েত ইউনিয়ন এবং জাতিসংঘ। মনে থাকবে? ওকে। তাইলে এই যে যুদ্ধটা হয়েছিল, তখন আমাদের এই পূর্ব পাকিস্তান সম্পূর্ণভাবে অরক্ষিত ছিল। এটা হচ্ছে এই যে তোমাদের চ্যাপ্টার 5 ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। কেমন? হ্যাঁ। তো আমাদের এই পূর্ব পাকিস্তান হচ্ছে সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় ছিল যখন যুদ্ধ হয়েছিল। পাকিস্তান সরকার তাদের ওই অঞ্চল নিয়ে ব্যস্ত ছিল। আমাদের এই অঞ্চলে যদি ভারত চাইলে আক্রমণ করে দখল করে নিতে পারতো। আমাদের কোনো অস্ত্র গোলা বারুদ ছিল না আত্মরক্ষার জন্য। এখানে খাবারের দাম বেড়ে গিয়েছিল। আমরা পৃথিবী থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। তখনই আসলে বোঝা গিয়েছিল যে পাকিস্তান সরকার আমাদেরকে খুব একটা কি করে না, গুরুত্ব দেয় না। এরপর আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়, সেটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্যমূলক আচরণ সেটা সম্পর্কে জানবো। কেমন? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বৈষম্যমূলক আচরণ। আচ্ছা, রাজনৈতিক বৈষম্য। বারবার জাতীয় নেতৃবৃন্দদেরকে তারা তোমার হচ্ছে গিয়ে বন্দী করেছিল, গ্রেফতার করেছিল। তাদের যে পাকিস্তানের যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেখানে বাঙালি প্রতিনিধিদের সংখ্যা ছিল কম। জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন পাকিস্তান সরকার যথাসময়ে দিত না, সবগুলো নির্বাচন। এগুলো সবগুলো হচ্ছে রাজনৈতিক বৈষম্য। প্রশাসনিক ক্ষেত্রে কি বৈষম্য? উচ্চপদ, প্রশাসনের উচ্চ পদগুলোতে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া অধিকার। আমাদের পূর্ব পাকিস্তানিরা খুব একটা ছিল না তাদের উচ্চ পদগুলোতে। যেমন 1962 সালে একটা জরিপ অনুযায়ী যদি দেখো, মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় যে কর্মকর্তা ছিল 945 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 119 জন। বুঝছ? এবং কেন্দ্রীয় সরকারের 42,000 কর্মকর্তার মধ্যে পূর্ব পাকিস্তানি ছিল মাত্র 2,900 জন। তাদের বিশেষ করে করাচি, যেহেতু পাকিস্তানের রাজধানী ছিল, অফিস আদালত সবকিছুতে তাদের একচেটিয়া অধিকার ছিল। কেমন? তো এটা ছিল প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য। বৈষম্য থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সিকিউতে মনে রাখতে হবে কয়েকটা সেক্টর ওয়াইজ, প্রশাসনিক, সামরিক, এরপর অর্থনৈতিক, রাজনৈতিক, এগুলো বৈষম্যের ক্ষেত্রে কিছু ডাটা মনে রাখবা, অল্প অল্প করে, দুই দুই একটা করে করে সবগুলা থেকে এরকম একটা একটা জরিপ মনে রাখতে পারলেও তুমি সুন্দর করে অ্যান্সার করতে পারবা। সামরিক ক্ষেত্রে বৈষম্য ছিল, হ্যাঁ। 1955 সালের হিসাব অনুযায়ী দেখা যায় সামরিক বাহিনীর মোট 2,211 জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র 84 জন। শীর্ষ সামরিক 17 জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল একজন। তার মানে কি, আনুপাতিক হারে চিন্তা করলে খুবই কম ছিল। অর্থনৈতিক ক্ষেত্রেও বৈষম্য ছিল। মুদ্রা ব্যবস্থা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ সব ছিল তাদের হাতে।
কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক, বীমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল কোথায়? করাচিতে। উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে তাদের অঞ্চলে বেশি বরাদ্দ দেওয়া হতো। এখানে একটা তথ্য আছে, দেখো 1947 থেকে 55 এই সময়কালের হিসাবে দেখা যায় তোমার পূর্ব পাকিস্তানের উন্নয়ন ব্যয় ছিল কত, পশ্চিম পাকিস্তানে ছিল কত? দেখো, পূর্ব পাকিস্তানে ছিল মাত্র 514 মিলিয়ন টাকা, অন্যদিকে তাদের ওখানে 1496 মিলিয়ন টাকা। এরপরে সহজেই অর্থ হচ্ছে পাচার হয়ে যেত এখান থেকে ওই অঞ্চলে। আমরা বৈদেশিক মুদ্রা আয় করতাম বেশি, কিন্তু তারা সেটা ভোগ করতো বেশি। দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রেও আমাদের এখানে বেশি ছিল, তাদের ওই অঞ্চলে যা দাম ছিল আমাদের এখানে তার ডাবল ছিল। আটা ছিল প্রতি মণ আমাদের এখানে 50 টাকা, তাদের 25 টাকা। সরিষার তেল প্রতি সের আমাদের এখানে 5 টাকা, তাদের এখানে 2.5 টাকা। এবং সবগুলো দ্রব্যের ক্ষেত্রে দেখা গিয়েছে যে দ্রব্যমূল্য তাদের এখানে কম ছিল, আমাদের এখানে বেশি ছিল। যেমন শিক্ষাক্ষেত্রে বৈষম্য ছিল কিনা? হ্যাঁ ছিল। যেমন আমাদের বাঙালিদেরকে নিরক্ষর করে রাখার জন্য তারা ভাষান নামক একটা বিতর্ক সৃষ্টি করলো, উর্দুকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ভাষা আন্দোলন যেটার জন্য হয়েছিল। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে তারা দেখো ওই অঞ্চলে দিয়েছিল 1530 কোটি টাকা, আর আমাদের এখানে 240 কোটি টাকা। বুঝছো? হ্যাঁ, জান্নাত হ্যাঁ না, আমাদের এটা তো কি বলে জানি, অধ্যায় 5 তোমার ওয়েবসাইটে লেকচার 4 চ্যাপ্টার 4 আপলোড করা থাকলে ঠিক আছে তো। আচ্ছা, আর আমি বলে দেবো সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করে দেওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল রাখো। ঠিক আছে, তাহলে পাকিস্তানের মোট 35টা বৃত্তির মধ্যে কেবল 5টা তারা রেখেছিল পূর্ব পাকিস্তানের জন্য, বাকিগুলা সব 30টা ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ। সামাজিক বৈষম্য, যেমন আমাদের এই পূর্ব বাংলায় জনসংখ্যা ছিল বেশি, কিন্তু সামাজিকভাবে আমরা ছিলাম অবহেলিত। হাসপাতালের সংখ্যা যদি আমি বলি, দেখো এখানে মানুষ ছিল 75 মিলিয়ন, আর ওই অঞ্চলে ছিল 55 মিলিয়ন, কিন্তু হাসপাতাল ছিল ওইখানে 26,000 আর আমার এখানে 6,000। তাহলে এখানে 75 মিলিয়ন মানুষের জন্য মাত্র 6,000 হাসপাতাল, ওইখানে তোমার হচ্ছে 55 মিলিয়ন মানুষের জন্য তোমার কত, 26,000 হাসপাতাল। কত বড় বৈষম্য, তাই না? এরপর আমরা দেখো 11 দফা, যেটা এটা দেখবো আমরা। 6 দফা বঙ্গবন্ধুর ওইগুলো এখন পরীক্ষা তোমাদের আসবে না, বাদ দিয়ে দিছি। 11 দফা এটা ঘোষণা করেছিল ছাত্ররা। কারা? ছাত্ররা। কত সালে? 1969 সালে, যেটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হয়েছে। প্রেক্ষাপট কিভাবে কেন ঘোষণা করলো? যখন আগরতলা মামলা হলো 1968 সালে, আগরতলা ষড়যন্ত্র মামলা 35 জন নেতৃবৃন্দের বিরুদ্ধে। তো সেই মামলাকে কেন্দ্র করে আইয়ুব বিরোধী আন্দোলন, আইয়ুব সরকার ছিল তখন, এই সরকার বিরোধী আন্দোলন শুরু হলো। এবং সেই সরকার বিরোধী যে আন্দোলন, আইয়ুব বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন পরিচালনায় তৎকালীন ডাকসু সহসভাপতি তোফায়েল আহমেদ যিনি ছিলেন, তার নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো, যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। কেমন? তো এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ একটা সংবাদ সম্মেলন করে তাদের 11 দফা দাবি ঘোষণা করে। দাবিগুলো ছিল, তোমরা পড়লে বুঝবা, যে শিক্ষা সমস্যার আশু সমাধান করা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায়, শিক্ষাক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল অতিরিক্ত ফি আছে সেগুলো কমিয়ে আনা, এরপরে নির্বাচন ব্যবস্থায় গণতন্ত্র ফিরিয়ে আনা, পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন দেওয়া, কেমন, প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া, এরপরে সকল বৃহৎ শিল্পগুলোকে জাতীয়করণ করা, কৃষকদের উপর খাজনা ও কর কমানো, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া, এরপর হচ্ছে তোমার নির্যাতনমূলক আইনগুলো প্রত্যাহার করা, স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করা, রাজবন্দীদেরকে মুক্তি দেওয়া। অর্থাৎ এই যে আগরতলা মামলায় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদের মুক্তির ব্যাপারে এখানে বলা হয়েছিল। তো এই তোমার দফাগুলোর ফলাফল কি? ফলাফল হচ্ছে রাজনীতিতে ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি পায়। তোমরা 24 সালে দেখেছো না, গণ অভ্যুত্থান হয়েছে যে ছাত্র সমাজের গুরুত্ব রাজনীতিতে। তো এখানেও এই দফাগুলো ছাত্ররা যখন দিল, এটার মাধ্যমে রাজনীতিতে তাদের গুরুত্ব, অংশগ্রহণ বাড়লো, আন্দোলনে ঐক্য প্রতিষ্ঠা হলো। বুঝছো? গণ অভ্যুত্থান সৃষ্টি হলো, আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হলো। তো গণ অভ্যুত্থান সম্পর্কে একটু জানবো, 1969 সালে হওয়া এই গণ অভ্যুত্থান সম্পর্কে। এটা তোমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে গণ অভ্যুত্থান 1969 সালে হয়েছিল। এটা মূলত আইয়ুব বিরোধী আন্দোলন, যেটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। আইয়ুব সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এটাকে গণ অভ্যুত্থান বলার কারণ হচ্ছে তোমার পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে
মানে গণ মানে হচ্ছে জনগণ, ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করে এরকম আন্দোলন। কেমন? এটার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? গণতন্ত্রের বাস্তবায়ন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, গণবিরোধী এবং অশুভ শক্তিগুলোর মূলোৎপাটন করা, দুই অংশের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য এগুলো দূর করা। বুঝতে পেরেছ? এই জন্যই এই গণ অভ্যুত্থানটা হয়েছিল ছাত্রদের নেতৃত্বে এবং সাধারণ জনগণের নেতৃত্বে। ছাত্ররা যে 11 দফা ঘোষণা করেছিল সেগুলো এখানে সরকারকে মানার জন্য বারবার বলা হয়েছিল। তো এটার ফলাফল কি? রাজবন্দীদেরকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়েছিল এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের রায় পরিষ্কার হয়ে গিয়েছিল। অর্থাৎ মানুষ দলে দলে যখন রাজপথে নেমে এসেছে, এটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে মানুষ এই সরকারকে আর চাচ্ছে না, পাকিস্তান সরকারকে। শাসক গোষ্ঠীর দুর্বলতা প্রকাশ পেল। শাসক গোষ্ঠী দুর্বল হয়ে 1970 সালে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হলো এক পর্যায়ে। কোনো পয়েন্ট কোনো কিছু যদি না বুঝো আমাকে বললে আমি বাড়তি করে ব্যাখ্যা করব, বুঝাই দিব, ঠিক আছে? ওকে। এরপরে দেখো আরেকটা ফলাফল হচ্ছে আইয়ুব খানের পতন। তাহলে আইয়ুব খান সে কিন্তু সরকার ছিল, কিন্তু এই গণ অভ্যুত্থানের চাপে পড়ে 1969 সালে সে ক্ষমতা হস্তান্তর করে আরেক সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট হস্তান্তর করে সে পদত্যাগ করে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে গণ অভ্যুত্থানের কিছু ব্যক্তির ব্যাপারে জানবো নেতৃত্ব দানকারী। যেমন মাওলানা ভাসানী, তিনি কে? তিনি গণ অভ্যুত্থানেরই একজন, গণ অভ্যুত্থান সহ আরো বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্বের একজন ব্যক্তি। তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ভাসানী কিভাবে হলেন? তিনি হচ্ছে মূলত আসামের ধুবড়ী মহকুমা, সেখানে কৃষকদেরকে সংগঠিত করে একটা কৃষক সম্মেলন করেছিলেন। ধুবড়ী মহকুমা, বা ওই সময় ছিল মহকুমা, বর্তমানে যেটাকে উপজেলা বলে, যখন মহকুমা ছিল। তো সেখানে সেই ভাষান্তরে এই কৃষক সম্মেলনটা করার কারণে এরপর থেকে তার নাম হয়ে যায় কি মাওলানা ভাসানী। তিনি খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি হচ্ছে তোমার মুসলিম লীগে যোগদান করেছিলেন। আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন। 1957 সালে তিনি ন্যাপ নামক একটা সংগঠন আলাদাভাবে গঠন করেন। এই যে তার নেতৃত্বে ফারাক্কা অভিমুখ লং মার্চ পরিচালিত হয়। আসাদুজ্জামান, তিনি হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, ছাত্রনেতা আসাদ। পরীক্ষা আসে এমসিকিউতে মনে রাখিও। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ কে? ছাত্রনেতা আসাদ। গ্রামের বাড়ি নরসিংদী, ঢাবির ইতিহাস বিভাগের ছাত্র ছিল। তিনি পুলিশের গুলিতে নিহত হন। মতিউর রহমান, তিনিও 17 বছরের কিশোর ছিলেন। তিনি যখন 20 জানুয়ারিতে আসাদ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি কি করলেন? আন্দোলন করা শুরু করলেন, রাজপথে নামলেন, তখন তাকে গুলিতে, মানে পুলিশের গুলিতে তিনি শহীদ হলেন। সার্জেন্ট জহুরুল হক, তিনি মূলত নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। পাকিস্তান বিমান বাহিনীর একজন তরুণ অফিসার ছিলেন তিনি, এবং আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা এই মামলার 17 নম্বর অভিযুক্ত আসামি ছিলেন সার্জেন্ট জহুরুল হক। কেমন? তো এই যে 35 জন যে বিপ্লবীর বিরুদ্ধে পাকিস্তান সরকার মামলাটা দিয়েছিল, তার মধ্যে তিনিই সর্বপ্রথম মৃত্যুবরণ করেন, সার্জেন্ট জহুরুল হক। শামসুজ্জোহা, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। 18 ফেব্রুয়ারি যখন বিশ্ববিদ্যালয়ের গেটে সেনাবাহিনীর সাথে ছাত্রদের ঝামেলা হচ্ছিল, সংঘর্ষ হচ্ছিল, তিনি সেখানে এসেছিলেন মীমাংসা করার জন্য বিশ্ববিদ্যালয় গেটে। তখন পাঞ্জাবি ক্যাপ্টেনের আদেশে গুলি ছোড়া হলে তিনি সেখানে শাহাদাত বরণ করেন। বুঝতে পেরেছ আশা করি। আমরা 1970 সালের নির্বাচন বা সাধারণ নির্বাচন যেটা, সেটা সম্পর্কে জানবো এরপর। এই নির্বাচন, দেখো, এই নির্বাচন পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচন বলা হয় এটাকে। অর্থাৎ এর আগে 54 সালে যেটা হয়েছিল সেটা ছিল প্রাদেশিক নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন যেটা, সেটা কিন্তু জাতীয় পরিষদ নির্বাচন না। আচ্ছা, তাহলে 7 ডিসেম্বর 1970 জাতীয় পরিষদ নির্বাচন হলো, এবং তোমার হচ্ছে গিয়ে, হ্যাঁ দেখো, 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন হলো। এই নির্বাচনের পটভূমিটা কি? 1969 গণ অভ্যুত্থানের পর 25 মার্চ 1969 সালে আইয়ুব খান পদত্যাগ করে, তোমরা জানো। জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় আসলো, সে সামরিক শাসন জারি করলো, এবং 70-এর যে সাধারণ মানে সে 70 সালে যে সাধারণ নির্বাচন, যেটা জনগণের অধিকার, সে নির্বাচন দেওয়ার ঘোষণা দিল। তো
নির্বাচনের আইন কাঠামো বা রোডম্যাপ কি হবে সে ব্যাপারে সে একটা ভাষণ দিল। ভাষণে সে সেই রোডম্যাপ ঘোষণা করলো নির্বাচনে। সেখানে সে বলল যে পশ্চিম পাকিস্তানের এক ইউনিট ভেঙে প্রদেশগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের যে প্রদেশগুলো ছিল আগে এগুলোকে আবার প্রতিষ্ঠা করা হবে। যেমন এখানে কি কি প্রদেশ ছিল, এখানে তোমার এই যে বেলুচিস্তান, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত এই প্রদেশগুলো ছিল, আর পূর্ব পাকিস্তান। এবং এখানে বলা হয় যে আসন হবে জাতীয় পরিষদের 313টা, 13টা সংরক্ষিত মহিলা আসন আর 300টা নির্বাচনের মাধ্যমে হবে। 621 সদস্য নিয়ে 5টা প্রাদেশিক পরিষদ হবে, বুঝছো? প্রদেশ হবে 5টা, আর সবগুলো প্রদেশের আসন হবে 621টা। আর আমাদের পূর্ব পাকিস্তান যে প্রদেশ, এটার আসন 310টা, এর মাঝে 10টা সংরক্ষিত মহিলা আসন। একজন ব্যক্তি একটার বেশি ভোট দিতে পারবে না। ভোটার তালিকা তৈরি করতে হবে 1970-এর জুনের মধ্যে, এবং সংবিধান রচনার জন্য, অর্থাৎ যারা নির্বাচিত হবে তারা সংবিধান রচনার জন্য 120 দিনের মধ্যে প্রথম অধিবেশন করবে, নইলে তাদের পরিষদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেওয়া হবে। এবং সংবিধান রচনা করা, সেটা বাস্তবায়ন হওয়া পর্যন্ত সামরিক শাসন বহাল থাকবে। এরপরে সংবিধানের কয়েকটি নীতি, যে সংবিধান কেমন হবে, এখানে বলা হয় সংবিধানে যে সরকার পদ্ধতি হবে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির, এবং রাষ্ট্রের ভিত্তি হবে ইসলামী আদর্শ। প্রাপ্তবয়স্কদের ভোটেই হচ্ছে প্রতিনিধি নির্বাচন হবে, জনগণের মৌলিক অধিকার থাকবে। সম্পর্ক ভালো করার জন্য উভয় অঞ্চলের মধ্যে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য সেটাও দূর করা হবে। বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। তো এই ঘোষণাটা দিয়েছিল ইয়াহিয়া খান, এবং ঘোষণা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন আব্দুল সাত্তার। তার নেতৃত্বে একটা নির্বাচন কমিশনও গঠিত হয়, এবং সেই কমিশন একটা জরিপ বা ভোটার তালিকা হালনাগাদ করেছিল নির্বাচনের পূর্বে। সেখানে দেখা যায় পূর্ব পাকিস্তানের ভোটারের সংখ্যা ছিল 3,12,14,935, পশ্চিম পাকিস্তানে ছিল 2,52,623 জন। অর্থাৎ ভোটার ছিল কোথায় বেশি? পূর্ব পাকিস্তানে। আসো তাহলে এখানে এই নির্বাচনে আওয়ামী লীগ হচ্ছে জয়লাভ করেছিল, এবং জাতীয় পরিষদে টোটাল 313 আসনের মধ্যে তারা 7টা মহিলা আসন সহ 167টা আসন লাভ করেছিল আওয়ামী লীগ। প্রাদেশিক পরিষদে তারা 298টা আসনে জয়লাভ করেছিল। কিন্তু আওয়ামী লীগ এখানে জয়লাভ করেছিল, পাকিস্তান সরকার ক্ষমতা দেয় নাই, এটা নিয়ে যুদ্ধ হয়েছে শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে। তো একই কাজ পরবর্তীতে আওয়ামী লীগও ক্ষমতা আসার পরে, যে শেখ হাসিনা তোমরা দেখেছো, মানুষের ভোটের অধিকার, ক্ষমতা হস্তান্তর করা বা বিরোধী দলকে মেনে নেওয়া, এই বিষয়গুলোর চর্চা তাদের থেকেও উঠে গিয়েছিল। এই নির্বাচনের গুরুত্ব কি? এটা পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। দীর্ঘ 23 বছর পর, স্বাধীন হওয়ার পর, 1947 সালে স্বাধীনতা অর্জনের পর দীর্ঘ 23 বছরের মধ্যে এটাই প্রথম জাতীয় পরিষদ নির্বাচন। বাঙালি জাতীয়তাবাদের বিজয় হয়েছে এটার মাধ্যমে। স্বায়ত্তশাসনের যে দাবি, সেটার বৈধতা প্রমাণ পেয়েছে নির্বাচনের মাধ্যমে। মানুষ তাদের স্বায়ত্তশাসনের দাবির পক্ষে রায় দিয়েছে, এবং স্বাধীনতা অর্জনে এটার ভূমিকা ছিল। কারণ পাকিস্তান সরকার যেহেতু ক্ষমতা সুন্দরভাবে হস্তান্তর করেনি, পরে স্বাধীনতা অর্জন করার জন্য কি করতে হয়েছিল? তো যেটা বলছিলাম, যেহেতু ক্ষমতা হস্তান্তর করেনি সুন্দরভাবে, যার জন্য হচ্ছে তোমার এক পর্যায়ে পাকিস্তান সরকারের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল। এটা হচ্ছে 6 নম্বর অধ্যায়, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। ইসলামী ইতিহাসের 6 নম্বর অধ্যায়ে আমরা চলে গেছি। দেখো এখানে প্রথম যে টপিকটা অপারেশন সার্চ লাইট, এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। 25 মার্চের যে গণহত্যা 1971 সালের 25 মার্চ, যেটাকে বলা হয় অপারেশন সার্চ লাইট। আবার বলে দিও না যে যে লাইট জ্বালায় অপারেশন করা হয় সেটাকে অপারেশন সার্চ লাইট বলে না। তো অপারেশন সার্চ লাইট কি? 25 মার্চ 1971 সালে বৃহস্পতিবার রাতে পাকিস্তান সরকারের যে গণহত্যামূলক অভিযান, সেটাকে বলা হয় অপারেশন সার্চ লাইট। মনে থাকবে? এটা পরিচালনার দায়িত্বে ছিল মেজর জেনারেল নাও ফরমান আলী। তাকে দায়িত্ব দিয়েছিলেন ইয়াহিয়া খান। মনে রাখতে হবে এগুলো এমসিকিউর জন্য। ওকে। এবং সর্বপ্রথম আক্রমণের শিকার হয়েছিল ফার্ম গেট এলাকায় রাস্তায় টহলরত বাঙালি জনতা। বুঝছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে, হলের সিঁড়িতে, বিভিন্ন জায়গায় শত শত লাশের স্তূপ জমে গিয়েছিল। ইংরেজি পত্রিকা, তৎকালীন ইংরেজি পত্রিকা দি পিপলস, এরপরে বাংলা দৈনিক পত্রিকা ইত্তিফাক, সংবাদ, গণবাংলা, এগুলার পত্রিকা অফিসে তারা আগুন ধরিয়ে দিয়েছিল। এবং আত্মভোলা একজন কবি শহীদ সাবের সহ বহু
সংবাদকর্মীকে সেদিন আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। তো এই যে গণহত্যামূলক অভিযানটা যে চালাবে পাকিস্তান, সেটা কিন্তু আগেই বোঝা গিয়েছিল। কিভাবে? ধরো, পাকিস্তান সরকার টিক্কা খানকে 6 মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর করে পাঠাইলো। টিক্কা খান ছিল বেলুচিস্তানের কসাই হিসেবে পরিচিত, তার উপাধি ছিল বেলুচিস্তানের কসাই। অর্থাৎ টিক্কা খান কঠোর প্রকৃতির ছিল। কেমন? তো তাকে পূর্ব পাকিস্তানের গভর্নর করে পাঠানোর মাধ্যমেই এটা প্রমাণিত হয়ে গেল যে পাকিস্তান সরকার কিছু একটা করতে যাচ্ছে। গণহত্যার বিষয়টি তখনই বোঝা গেল, এবং পাকিস্তান সরকার রাজনৈতিক বা পলিটিক্যাল ক্রাইসিস সমাধানের নামে 15 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসলো, এবং আলোচনার ফাঁকে সে হচ্ছে তলে তলে সামরিক সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকলো এখানে আক্রমণের জন্য, এবং জনগণের নিকট থেকে অস্ত্র জমা নেওয়ার একটা সরকারি প্রজ্ঞাপন জারি করলো যে জনগণের কাছে কোনো অস্ত্র থাকবে না। এরপরে 21 মার্চ হচ্ছে ভুট্টো 15 সদস্য বিশিষ্ট একটা দল নিয়ে ঢাকায় আসলো। 21 থেকে 24 মার্চ পর্যন্ত তাদের মধ্যে বৈঠক চললো। এরপরে 24 মার্চ চট্টগ্রাম বন্দরে এমভি সোয়াত, এটা হচ্ছে একটা যুদ্ধ জাহাজ, এমভি সোয়াত থেকে পাকিস্তান সরকার কি করলো? অস্ত্র, যুদ্ধের বিভিন্ন রসদ খালাস করতে শুরু করলো। অসংখ্য পাকিস্তানি সৈন্য এবং অস্ত্র পূর্ব বাংলায় ঢুকে পড়লো। এক পর্যায়ে কেমন, আলোচনা অসমাপ্ত রেখেই ইয়াহিয়া খান কাপুরুষের মতো ঢাকা ত্যাগ করলো। অর্থাৎ সে আলোচনার মাধ্যমে এখানকার নেতৃবৃন্দকে আলোচনায় ব্যস্ত রেখে তলে তলে এখানে সামরিক শক্তি সঞ্চয় করলো আক্রমণের জন্য। এরপরে তো 25 মার্চ তারা হামলাই চালালো। আচ্ছা, এরপরে আমরা জানবো মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধ। এই মুজিবনগর সরকার থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। মুজিবনগর সরকার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মুজিবনগর সরকারের অনেকগুলো নাম আছে, এখানে দেখাই যাচ্ছে যে এটাকে পাকিস্তানের প্রথম সরকার, বাংলাদেশের প্রথম সরকার, সরি। এরপরে হচ্ছে তোমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ সরকার, অস্থায়ী বাংলাদেশ সরকার, প্রবাসী বাংলাদেশ সরকার, বিপ্লবী সরকার, মুক্তিযুদ্ধকালীন সরকার, অনেকগুলো নাম আছে। এটা গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। এটা কবে? 1971 সালের 10 এপ্রিল। এবং শপথ গ্রহণ করে এই সরকার 17 এপ্রিল 1971 সালে। শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যাপক ইউসুফ আলী। কে? অধ্যাপক ইউসুফ আলী শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। ওকে ওকে এই সরকারের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিশ্ব জনমত গঠন করা। এটার প্রথম সদর দপ্তর স্থাপিত হয় মুজিবনগরে, যেটা মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় অবস্থিত। এগুলো মনে রাখতে হবে, সবগুলো এমসিকিউতে আসে বারবার। তো পরে এই জায়গাটা, এখানে যেখানে শপথ গ্রহণ করেছিল এই সরকার, সেখানে 2 ঘন্টা পর পাকিস্তানি বাহিনী হামলা করে সে মেহেরপুর দখল করে নেয়, সেটা গুড়িয়ে দেয়। এরপরে তাদের সদর দপ্তর হয় কলকাতার 8 নং থিয়েটার রোডে, সেখানে স্থানান্তর করা হয়। যার জন্যই মূলত এটাকে প্রবাসী বাংলাদেশ সরকার বলা হয়, যেহেতু এটার সদর দপ্তর ইন্ডিয়াতে স্থাপন করা হয়েছিল। এবং এখানে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ছিলেন 4 জন। প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 12টা মন্ত্রণালয় সৃষ্টি করেছিল এই সরকার পূর্ব বাংলাদেশে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য 11টা সেক্টরে বিভক্ত করেছিল দেশকে, 3টা ব্রিগেড ফোর্স গঠন করেছিল। এরপরে এই সরকারের মূলত কাজ কি? দেশের সকল সামরিক বেসামরিক কাজ পরিচালনা করা, মুক্তিযুদ্ধ রিলেটেড যত কাজ আছে সবকিছু কি করা? পরিচালনা করা। এই যে তারা যেই মন্ত্রিপরিষদ গঠন করেছিল এই সরকারের যে কাঠামো, সেখানে দেখো প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপরাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ছিলেন রাষ্ট্রপতি, তবে তিনি ছিলেন কোথায়? কারাগারে। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম। অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিল এইচ এম কামারুজ্জামান। আচ্ছা, তো প্রধান সেনাপতি ছিল কর্নেল এম এ জি উসমানী। কেমন? এরপরে দেখো নিয়মিত, অনিয়মিত এবং আঞ্চলিক বাহিনী কি জিনিস? নিয়মিত বাহিনী কারা? নিয়মিত বাহিনী যেটা, এটা সরকারি নাম হচ্ছে মুক্তি ফৌজ। তাহলে মুজিবনগর সরকারের কাজ সম্পর্কে তো বলতে পারবা যে যুদ্ধের যাবতীয় কাজ, শরণার্থীদের সহায়তা, বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা, মুক্তিযুদ্ধের পক্ষে বৈশ্বিক সমর্থন আদায় করা, জনমত গঠন করা ইত্যাদি বিভিন্ন কাজই কিন্তু এই সরকার করেছিল।
আচ্ছা, নিয়মিত বাহিনী নিয়ে বলছিলাম, এটা সরকারি নাম হচ্ছে মুক্তি ফৌজ। তাহলে পূর্ব পাকিস্তানে অবস্থিত যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গুলো আছে, এই ইউনিট গুলোর সমন্বয়ে বাঙালি সৈনিকদেরকে নিয়ে যেই বাহিনী গঠিত হয় সেটাকে বলা হয় নিয়মিত বাহিনী। অর্থাৎ এখানে পরে আধা সামরিক বাহিনীকেও যদি অন্তর্ভুক্ত করা হয়, এই বাহিনী কারা? এখানে হচ্ছে তোমার সরকারের যে তিন বাহিনী আছে, কারা? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যারা প্রশিক্ষিত, যারা অ্যাপয়েন্টেড সামরিক কর্মকর্তা, তাদেরকে নিয়ে নিয়মিত বাহিনী। এদের সংখ্যা ছিল প্রায় 18,600 এবং এদেরকে নিয়ে এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স নামক তিনটা ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল। অনিয়মিত বাহিনী কারা? যারা নিয়মিত কোনো সামরিক কাজের সাথে যুক্ত না, তোমার আমার মতো সাধারণ। এই অনিয়মিত বাহিনীর মধ্যে স্টুডেন্ট, তোমার হচ্ছে টিচার, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, লেবার সবাই ছিল। অনিয়মিত বাহিনীর সরকারি নাম হচ্ছে গণবাহিনী, মনে থাকতে হবে, বা মুক্তিযোদ্ধা। তাহলে তোমার দাদা, আমার দাদা, অনেকে এরকম মুক্তিযোদ্ধা থাকে না, আছে না বাংলাদেশে? তারা তো সেনাবাহিনী ছিল না, তারা তো অস্ত্র ধরতে জানতো না, তাদেরকে একটা নির্দিষ্ট সময় 2 সপ্তাহের মতো প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হতো অস্ত্র হাতে দিয়ে। এই জন্য তাদেরকে বলা হচ্ছে গণবাহিনী। সরকারি নাম গণবাহিনী বা ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। ওকে, এদের সদস্য সংখ্যা ছিল বেশি, প্রায় 1,12,000। তো আঞ্চলিক বাহিনী অর্থাৎ যুদ্ধ পরিচালনার জন্য অঞ্চলভেদে আরো কিছু বাহিনী গঠন করা হয়েছিল বিভিন্ন অঞ্চলে, বুঝছো? যেমন এই যে তোমরা দেখবা কাদেরিয়া বাহিনী টাঙ্গাইলের, আফসার ব্যাটালিয়ন ময়মনসিংহের, এরপরে হচ্ছে তোমার হালিম বাহিনী, আকবর বাহিনী, এগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আরো বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল যুদ্ধ পরিচালনার জন্য। আচ্ছা, সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয় 1971 সালের সেপ্টেম্বর মাসে, যেটার আহ্বায়ক ছিলেন তাজউদ্দিন আহমদ। মূলত মুক্তিযুদ্ধকে যাতে একটা সর্বদলীয় চরিত্র দেওয়া যায়, সকল দলের অংশগ্রহণ, সকল দলের সমর্থন পাওয়া যায়, এই জন্য সর্বদলীয় উপদেষ্টা কমিটিটা গঠন করা হয়। এরপরে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের ক্ষেত্রে বহির্বিশ্বে বিশেষ দূত হিসেবে, বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসেবে যাকে পাঠানো হয়েছিল, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরী। মনে রাখতে হবে, পরীক্ষা আসে, ঠিক আছে? তার কাজ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে বিভিন্ন দেশে তৎপরতা চালানো, এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি কিন্তু দেশে ফিরেননি আর। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের প্রথম প্রতিনিধি ছিলেন অধ্যাপক রেহমান সোবহান। অধ্যাপক রেহমান সোবহান। তো বাংলাদেশকে মুজিবনগর সরকার কি করেছিল? 11টা সেক্টরে ভাগ করেছিল। কোন সেক্টরে কোন অঞ্চল ছিল এখানে খুঁজলে তুমি পাবা। যেমন চট্টগ্রাম ছিল 1 নম্বর সেক্টরে, আমাদের ফেনীও ছিল 1 নম্বর সেক্টরে। এরপরে মনে রাখতে হবে 10 নম্বর যে সেক্টরটা, এটার কোন সেক্টর কমান্ডার ছিল না, এটা ছিল নৌবাহিনীর অধীনে, এটাকে বলা হয় নৌ সেক্টর। এই নৌবাহিনী এখানে নৌবাহিনীর অধীনে ছিল এটা। এটা সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল এম এ জি ওসমানী, যিনি বাহিনীর প্রধান, সকল বাহিনী। তো তিনি এইখানে এই 10 নম্বর সেক্টরের একটা উল্লেখযোগ্য অভিযান হচ্ছে অপারেশন জ্যাকপট। এটা কি অপারেশন জ্যাকপট? কি পরীক্ষা আসে? এটা হচ্ছে এই 10 নম্বর সেক্টরের নৌবাহিনীরা, তারা হচ্ছে আগস্ট মাসে, 71 সালের আগস্ট মাসে চট্টগ্রাম বন্দরে এমভি সোয়াত, এমভি হরমুজ ও এমভি আব্বাস, সোয়াত না, এই দুইটা যুদ্ধ জাহাজ পাকিস্তানিদের এটা ডুবিয়ে দিয়েছিল, বুঝছো? এমভি হরমুজ এবং এমভি আব্বাস, এগুলো এই জাহাজগুলো ডুবিয়ে দিয়েছিল। তাদের এই অপারেশনটাকে বলা হয় অপারেশন জ্যাকপট। এরপরে 3টা ব্রিগেড ফোর্স যে গঠন করেছিল, এই ফোর্স গুলার নাম কি? যে জেড ফোর্স, যেটা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত হয়। কে ফোর্স, যেটা মেজর খালেদ মোশাররফের, এদের তাদের নামের সাথে মিল রেখে কিন্তু এগুলোর নাম দেওয়া হয়। কে মানে খালেদ থেকে কে আসছে। এস ফোর্স শফিউল্লাহ, মেজর কে এম শফিউল্লাহ এর নেতৃত্বে কে ফোর্স, সরি এস ফোর্স গঠিত হয়। 3টা ফোর্স। আচ্ছা, যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ। তাহলে যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর, তারিখ সহ মনে রাখবা, 21 নভেম্বর 1971। যৌথ বাহিনী কেন বলা হচ্ছে? এখানে বাংলাদেশের মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী কারা? সরকারি যে বাহিনী, ওই যে নিয়মিত বাহিনী যারা,
আর ভারতের মিত্র বাহিনী, ভারতের যে বাহিনী আমাদের যুদ্ধের সময় অংশগ্রহণ করেছিল যুদ্ধে, তাদেরকে বলা হয় মিত্র বাহিনী। তো মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী মিলেই যৌথ বাহিনী গঠিত হয়, এবং এই যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তিনি বাংলাদেশকে রণাঙ্গনকে বা যুদ্ধক্ষেত্রকে 4টা সেক্টরে ভাগ করেছেন। 3 ডিসেম্বর যখন পাকিস্তান ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা করলো, তখন ভারতও পাকিস্তানে হামলা করলো, অর্থাৎ এটা ভারত পাকিস্তান যুদ্ধের মতো হয়ে গেল। এরপরে এক পর্যায়ে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিল। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ। পাকিস্তানি বাহিনী 14 ডিসেম্বর আত্মসমর্পণের পূর্বে, অর্থাৎ 16 ডিসেম্বর তো আত্মসমর্পণ করে, এর পূর্বে 14 ডিসেম্বর তারা বুদ্ধিজীবীদেরকে, আমাদের এই অঞ্চলের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে আত্মসমর্পণের পাশাপাশি। 16 ডিসেম্বর বিকেল 5টায় রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণ করে, এবং পাকিস্তান বাহিনীর পক্ষে পাকিস্তান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তার কোমরের বেল্ট থেকে রিভলভার খুলে এবং ইউনিফর্মের বেস খুলে লেফটেন্যান্ট জেনারেল অরোরাকে দেন। 91,634 জন পাকিস্তানি সৈন্য সেদিন যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধীদের তৎপরতা। স্বাধীনতা বিরোধী কিছু পক্ষ ছিল যারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ বিরোধী বা যুদ্ধ অপরাধমূলক কাজে লিপ্ত ছিল, যেমন শান্তি কমিটি। তো নাম দেখে পরীক্ষায় অনেক সময় আসে শান্তি কমিটি কি, এটা কি শান্তি নাম দেখে যে পজিটিভ মনে হয় যুদ্ধের পক্ষে ছিল, এরকম না, এরকম ভাবার দরকার নেই। শান্তি কমিটি, এটার কাজ ছিল কি অশান্ত। 9 এপ্রিল 104 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়, যেটা শুরুতে নাম ছিল ঢাকা নাগরিক শান্তি কমিটি। এটার উদ্দেশ্য ছিল পাকিস্তানকে রক্ষা করা, বাংলাদেশের জন্মের যে সম্ভাবনা সেটাকে দমিয়ে দেয়া। এটা আহ্বায়ক ছিলেন জনাব খাজা খয়েরউদ্দিন, দপ্তর সম্পাদক ছিল নুরুল হক মজুমদার, কেন্দ্রীয় অফিস ছিল ঢাকার এলিফ্যান্ট রোডে, মগবাজার, ঢাকা। এবং জনগণের সুবিধার্থে তাদের অফিস 24 আওয়ার্স তারা খোলা রাখত। পরবর্তীতে জেলা উপজেলায় তাদের এই কমিটি গঠন হয়, এবং কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগের সাথে তারা বিভিন্ন অফিসও স্থাপন করে। এদের কাজ কি ছিল? সকল মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদের সবারই মূলত কাজ ছিল কি, এই যে পাকিস্তানি বাহিনীকে পথঘাট চিনিয়ে দেয়া, মুক্তিযোদ্ধাদেরকে চিনিয়ে দেয়া, হ্যাঁ, এরপরে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে খুন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ইত্যাদি কাজে ভূমিকা রাখা। কৃষি শান্তি কমিটি। শান্তি কমিটির কাজকে তোমার হচ্ছে কৃষকদেরকেও নিয়ে আসতে শান্তি কমিটির আওতায় কৃষি শান্তি কমিটি গঠিত হয়, যেটা ইউনিয়ন পরিষদ পর্যন্ত পরে সম্প্রসারিত হয়। রাজাকার বাহিনী। আরবি শব্দ রেজা, ফার্সি শব্দ কার, এখান থেকে হয়েছে রাজাকার, অর্থ যারা স্বেচ্ছায় কাজ করে। তবে মুক্তিযুদ্ধের সময় সবাই যে আর পাকিস্তানের সরকারের জন্য স্বেচ্ছায় কাজ করেছে ব্যাপারটা তেমন না, অনেকে বাধ্য হয়ে কাজ করতে হয়েছে। তাহলে রাজাকার মানে হচ্ছে যারা স্বেচ্ছায় কাজ করে, ঠিক আছে। আল বদর বাহিনী, এরা ময়মনসিংহের গফরগাঁয়ে প্রথম গঠিত হয়। এখানে তোমার এরাও হচ্ছে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। 313 জন করে করে এক একটা ইউনিট গঠিত হয়েছিল এটার। ওই যে বদর যুদ্ধের ধারণার উপর ভিত্তি করে, বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 ওই হিসাবে। ডাক্তার মালিক মন্ত্রিসভা, এটা পাকিস্তান সরকার যখন টিক্কা খানকে সরিয়ে ডক্টর আব্দুল মালিককে পূর্ব পাকিস্তানে গভর্নর করে পাঠালো, তখন ডক্টর আব্দুল মালিক কি করলো, 17 সেপ্টেম্বর 10 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা গঠন করলো, যেটার নাম হলো ডাক্তার মালিক মন্ত্রিসভা। এটার কাজ ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, পাকিস্তান সরকারকে সার্ভ করা। আল শামস বাহিনী, এটা আরেকটা মুক্তিযুদ্ধ বিরোধী বাহিনী, মূলত তৎকালীন পূর্ব পাকিস্তানে বসবাসরত যে বিহারি এবং অবাঙালিরা ছিল তাদের নিয়ে এটা গঠিত ছিল। মনে রাখিও, এটা বিহারিদের নিয়ে গঠিত ছিল, এটা নেতৃত্বে ছিল বিহারিরা। মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা আছে কিনা? আছে। ছাত্র, শিক্ষক, শ্রমিক, যুবক সবাই অনিয়মিত বাহিনীতে ছিল না, যাদেরকে 2 সপ্তাহের মতো প্রশিক্ষণ দিয়ে গেরিলা যুদ্ধে পাঠিয়ে দেওয়া হতো অস্ত্র দিয়ে। তার মানে ভূমিকা আছে। নারীদের ভূমিকা আছে, কারণ তারা সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছে, মুক্তিযোদ্ধাদেরকে খাবার দিয়ে, পোশাক দিয়ে, আশ্রয় দিয়ে সাহায্য করেছে, নিজের ঘরে নিজের আত্মীয় স্বজন পরিচয় লুকিয়ে রেখেছিল, ঠিক আছে। এই যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ 2 জন নারীকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে, তারামান বিবি, ডাক্তার সেতারা বেগম।
প্রবাসীদের অবদান, প্রবাসীরা কিভাবে ভূমিকা রেখেছে, জনমত গঠন করা, ত্রাণ গঠন বা ত্রাণ সহায়তা ইত্যাদির মাধ্যমে ভূমিকা রেখেছে। শিল্পী সাহিত্যিকরা লেখালেখির মাধ্যমে বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা, নাটক ইত্যাদির মধ্যে ভূমিকা রাখে। এম আর আখতার মুকুল তার একটা জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র আর একটা অনুষ্ঠান জল্লাদের দরবার, এগুলোর মাধ্যমে মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষে অনুপ্রাণিত করেছেন। আর মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল কে? ভারত এবং রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, বিপক্ষে ছিল চীন এবং যুক্তরাষ্ট্র। তো এগুলো একটু মনে রাখবা, খুবই সহজ অধ্যায়, বাংলার ইতিহাস থেকেই এগুলা মূলত, যদিও ইসলামী ইতিহাস নাম দিয়েছে মেইনলি, আমাদের বাংলাদেশের ইতিহাস কঠিন না, আশা করি পারবা। এখান থেকে প্রশ্ন আসলে যেন মিস না হয়, এখানে কিছু নমুনা প্রশ্ন আছে, সেগুলো তোমরা সলভ করলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকু থাকলো, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এরপর থেকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।